প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশ একটি নির্বাচনে আয়োজনের জন্য প্রস্তুত। তিনি চান একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। অনেকে বলছেন যে বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের চেয়ে বেশি দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের সহিংস বক্তব্য ও আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে একটি আশঙ্কার বার্তা দিচ্ছে। কি বলবেন আপনি? আমি কিন্তু একমত যে একটি ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলের দায়িত্ব বেশি। কেননা সরকার ধরেন আপনার প্রশাসনিক আয়োজনটি করলো, নির্বাচন কমিশন তার নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে কাজ করলো, কিন্তু যাদের জন্য নির্বাচন তাদের ভেতরে যদি আমরা নির্বাচনমুখী আচরণ না দেখি এবং তাদের ভেতরে যদি দেখি কোন্দল বেশি হয়ে যাচ্ছে অথবা তার অধিকার বা তার ইস্যুর জায়গাটা তা স্ট্রং করতে গিয়ে নির্বাচনী ব্যবস্থাপনাটাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন, তখন কিন্তু নির্বাচন নিয়ে সংশয় হবে। এবং আমাদের নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কিন্তু এখনও কাটছে না। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি নির্বাচনটি ঠিক সময়ে হবে। তবে তার আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য হতে হবে। পৃথিবীর অনেক দেশেই পরিবর্তনের পরে আমরা রাজনৈতিক দলগুলোকে মিনিমাম একটা ঐক্যের জায়গায় আসতে দেখেছি। এখানে এখন পর্যন্ত আমরা এটা হতে দেখিনি। যেটা হচ্ছে সেটা ঐক্যমত্য কমিশন কিছু ফান্ডামেন্টাল জায়গায় ঐক্যের কাছে নিয়ে এসছে। কিন্তু আমরা গণতান্ত্রিক শাসনে বিলিভ করি, আমরা ক্ষমতার পালাবদলে বিলিভ করি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একজোট হয়ে থাকব এবং নির্বাচনী পরিবেশটাকে জনগণের পক্ষের হয়ে সুচারুভাবে সম্পন্ন করব। এরকম কয়েকটা জায়গায় যদি আপনি ঐক্যমত্য নির্বাচনী মুখী দলগুলো না দেখেন, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং স্ট্রাইকিং ফোর্স দিয়ে নির্বাচন করা কিন্তু বাংলাদেশের মতো জায়গায় কঠিন হবে। আশরাফ কায়সার, এখানে একটা জিনিস আপনি স্পষ্ট করে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্কটা, এখানে কিন্তু ঘাটতি রয়েছে এবং নির্বাচন সামনে। এখন রাজনৈতিক দলগুলো উচিত মাঠে ময়দানে চলে যাওয়া, নিজেদেরকে উপস্থাপন করা। কিন্তু আমরা লক্ষ্য করছি উল্টোটা, সেটা হলো পরস্পরের বিরুদ্ধে প্রতিহিংসা, অশ্লীল কথাবার্তা বলা, সহিংসতাকে উস্কে দেওয়া। তারা এই কাজে ব্যস্ত হয়ে গেছে, মূল কাজ বাদ দিয়ে। দেখুন, তাদের মূল কাজ হচ্ছে তাদের রাজনীতিটা কি, সেই রাজনীতি নিয়ে তারা মাঠে ময়দানে ঘুরে বেড়াবেন। ধরুন একটি দল সৎলোকের শাসন চায়, সৎলোকের শাসন তো পরে, আগে আপনি তো আপনার রাজনীতিটা কি, আপনি মানুষের কল্যাণে কি করবেন, নারীদের প্রগতির পক্ষে আপনি কি করবেন, যুবকদের কর্মসংস্থানে আপনি কি করবেন, অর্থনীতির জন্য আপনি কি করবেন, সেটি কিন্তু আমি বলছি বিএনপির জন্য প্রযোজ্য, এনসিপির জন্য প্রযোজ্য, জামাতের জন্য প্রযোজ্য। আমরা এই ঘটনাগুলো ঘটতে দেখছি না, উল্টো ঘটতে দেখছি কি করে আপনি তাকে বিজয়ী করবেন। এটি অত্যন্ত স্বার্থপর আচরণ এবং এটি কিন্তু ঝুঁকিপূর্ণ। কেননা এই পিআর হবে নাকি আপনার প্রচলিত পদ্ধতিতেই হবে, আপনার গণপরিষদ হবে নাকি সংসদ নির্বাচন হবে। দেখুন, আমি মনে করি যে আমরা ইস্যুগুলোকে অনেক হাইলাইট করে ফেলেছি। ইস্যুগুলো কিন্তু এত বড় পার্থক্যের বিষয় না। আমি আপনাকে বলি, এই দেশ প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে এসেছিল অর্ডিন্যান্স করে। এত বড় পরিবর্তন। তার মানে আপনি যদি গণপরিষদের কথাও বলেন, আপনি যদি পিআরের কথাও বলেন, আপনার উচিত তো এগুলো আপনার নির্বাচনী ইশতেহারের অংশ করা। আপনি নির্বাচনে এগুলো নিয়ে যান, যে আপনি যদি ভোট পান, আপনি তারপরে বলেন যে জনগণ আমার পক্ষে ভোট দিয়েছে, আমি এখন এগুলো নিয়ে কাজ করব। আমরা বিভাজনটি এভাবে টানতে চাই যে ন্যূনতম ঐক্য হয়ে গেল, আপনি নির্বাচনে গেলেন, আপনার যেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, যেই জায়গাগুলোতে আপনার সাথে একমত হয়নি, সেই জায়গাগুলো আপনি ইশতেহারের জন্য রেখে দেন, ওইটা আপনার নির্বাচনী বক্তব্য। আমরা এই জায়গার না যেয়ে, ইতিবাচক দিকে না গিয়ে আমরা বরঞ্চ নেতিবাচক দিকে চাচ্ছি। এই যে আপনার একে অন্যকে দোষারোপ করা, বিষোদ্গার করা এবং পরিভাষা এমন নিচু মানের হয়ে গেছে এবং একে অন্যকে কেউ কাউকে ডাকাত বলছে, কেউ তাকে অন্য কিছু বলছে, এটি কিন্তু মানুষকে হতাশ করছে। এবং দেখুন, আমরা বারবার বিরাজনীতিকরণের অভিযোগ তুলি তৃতীয় পক্ষের দিকে। আমি যদি বলি রাজনীতিবিদরা বিরাজনীতিকরণের সবচেয়ে বড় অনুঘটক, আজকের অবস্থা কিন্তু তার সাক্ষ্য দেবে। এবং মানুষ হতাশ হয়ে যাচ্ছে, মানুষ মনে করছে শেখ হাসিনা খারাপ ছিল, আওয়ামী লীগ খারাপ ছিল, তারা পালিয়ে গেছে। আমার কি দেখুন, রাজনীতি কি আমার জীবনের একমাত্র উপজীব্য? আমার তো ভাত কাপড়ের বিষয় রয়েছে, কর্মসংস্থান রয়েছে। আপনি জানেন দেশের প্রতি 4 জনের একজন গরিব এবং গরিব হওয়ার মাত্রা বাড়ছে। কাজেই তার তো অর্থনীতির ব্যাপার আছে, তার
আয় বরকতের বিষয় রয়েছে, রাজনৈতিক দলগুলোর কোন সংস্কার আলোচনায় এগুলো রয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে যে আমরা একটা ডিসকানেক্ট তৈরি করেছি, বড় বড় উচ্চমার্গীয় শাসনতান্ত্রিক বিষয়কে নিয়ে আমরা সংলাপ করছি, মানুষের প্রতিদিনের যে জীবনযাপনের সমস্যা এবং আইন শৃঙ্খলার যে অবনতি সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলছি না। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুধু শঙ্কা নয়, রাজনৈতিক দলের অনেক নেতারা কিন্তু এই ধরনের কথা বলেন যে নির্বাচনটা হবে কিনা, লেভেল প্লেইং ফিল্ড আদৌ হবে কিনা, এটা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই প্রশ্নটা আরও সামনে এসেছে সম্প্রতি নির্বাচন কমিশনের ভবনের ভেতর কিলঘুষি মারামারির ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাটি মানুষকে এই আতঙ্ক তৈরি করেছে যে ভোট কেন্দ্রে সেই পুরনো সিস্টেম আবার চলে আসে কিনা। এই যে মানুষ কোনোভাবে আশ্বস্ত হতে পারছে না। নির্বাচন কমিশনে আমরা যেই দৃশ্য দেখতে পেয়েছি এটি ভয়ঙ্কর। এরপরে যদি না ভোটের অপশন আপনি 300টি আসনে রাখেন এবং মানুষ যদি আপনাকে না ভোট দেয় তাহলে কেমন হবে? আপনি কিন্তু অবাক হয়েন না, কেননা এই রাজনীতিবিদরা এই রাজনীতি করে এই রাজনৈতিক সংস্কৃতি দিয়ে বাংলাদেশকে শোষণ করেছে। তারা ফুলে ফেঁপে উঠেছে এবং মানুষ গরিব থেকে গরিবতর হয়েছে। তারা কোনো পলিসি মেকার হয়নি, তারা আপনার ব্রিজ কালভার্ট নির্মাণ করেছে এবং এক একটা দানব তৈরি হয়েছে 300টি আসনে অধিকাংশ ক্ষেত্রেই। এই কথা তো সত্যি। 5ই অগস্ট তো বলেছিল এই রাজনীতির পরিবর্তন হবে, এই রাজনীতি করতে বলেই তো শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি। তাহলে নির্বাচন কমিশনে যারা এই ঘটনা ঘটালো, আপনি একবার ভাবুন তো, 18টি আসনের সীমানা নিয়ে আলোচনা হচ্ছে, তাতেই প্রতিদিন ভয়ঙ্কর অবস্থা, তাতে আপনার পুলিশের আশ্রয় নিতে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকতে হচ্ছে। আপনি যখন 300টি আসনে নির্বাচন করবেন তখন পরিস্থিতি কি হবে? আপনার যদি এখন ডাকসু এবং জাকসুতে সেনাবাহিনী তলব করতে হয়, 300টি আসনে আপনি কি করে করবেন? তার মানে পরিস্থিতি তো আসলে ভয়ঙ্কর। এখন এটি লাগাম টানতে পারে রাজনৈতিক দল। তারা যদি এখন পায়ের উপরে পা তুলে তারা সরকারকে দোষারোপ করে এবং একটি ধ্বংসপ্রাপ্ত পুলিশ বাহিনীর উপরে নির্ভর করে এবং দলীয়করণকৃত বেসামরিক আমলাদের উপরে নির্ভর করে নির্বাচনের দিকে যেতে চান, এটি আমাদের রাজনীতির জন্য চরম দুর্ঘটনার কারণ হবে। কেননা আরও 2টি প্লেয়ার এখানে অপেক্ষা করছে, একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি হচ্ছে ভারত। আমি মনে করি আমরা মূল খেলা এখনও দেখতে পারিনি। তাদের কোনো কোনো প্রতিনিধি কিন্তু টকশোতে এসে গেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকা রাখছেন। তাদের মায়াকান্না শুরু হয়ে গেছে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে। আচ্ছা, 3টি ইলেকশনে বিএনপির সমর্থকদের ভোট কোথায় গেছিল? এই প্রশ্ন তারা করেন নাই। তাদের হঠাৎ করে চেতনার উদয় হয়েছে যে আওয়ামী লীগের ভোট। তার মানে হচ্ছে এটি একটি সুবিধাবাদী বিভাজনীকরণ রাজনীতি, যে নেতৃত্ব খারাপ ছিল তাহলে সমর্থকরা তো খারাপ না। আচ্ছা, নেতৃত্ব অত খারাপ ছিল না, হাসিনা খারাপ ছিল বলে বলে এটাকে এক ব্যক্তির দিকে নিয়ে আসা হচ্ছে। এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং আমি বরঞ্চ ওই ছাত্রনেতার কথা বলতে চাই যে বলেছিল যে ভাই কেউ কাউকে ছেড়ে যায় না। তাদেরকে, এই রাজনীতিবিদদেরকে মনে রাখতে হবে 5ই অগস্ট হয়তো কিছুই দেখেনি তারা, সামনে আরও বড় দুর্ঘটনা আছে যদি এই রাজনীতি নিয়ে তারা নির্বাচনে যেতে চান। দেখুন, এই রাজনীতিতে বলে দেওয়া বোঝাই যাচ্ছে যে উইনার টেক্স অল, এটিই তারা বিলিভ করেন। যে কোনো মূল্যে, আসন ভাগের মূল্যে হোক, সন্ত্রাস করে হোক, ভোট দখল করে হোক, চুরি করে হোক। তাহলে কি এই রাজনীতি, এই প্রতিনিধিদেরকে আমরা সংসদে পাঠাতে চাই? তাদের হাতে কি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি না। আশরাফ ভাই স্যার, আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যা করেছিল বা করেছে, আসলে উচিত ছিল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর তা না করা। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শেখ হাসিনা যে ধরনের আচরণ করেছে, যে ধরনের কথা বলেছে, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের অনেক অনেক নেতা সেই একই আচরণ করছে, একই ধরনের কথা বলছে। তাহলে পরিবর্তনটা কি হলো? পরিবর্তনটা এখন পর্যন্ত দৃশ্যমান না, এবং পরিবর্তনটা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, হবে কি না। দেখুন, আমরা বছরখানেক আগে আপনার এই অনুষ্ঠানেও বলেছি যে হাসিনা যা যা করতো, এরা যদি তা না করে তাহলে একমাত্র পরিবর্তনটি হবে। এবং ধরে ধরে বলেছি, উনি যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করতেন, যেভাবে মানুষকে অবজ্ঞা করতেন, যেভাবে দলীয়করণ করেছেন এবং যেভাবে নেতাকর্মীদেরকে মাথায় তুলেছেন, যেভাবে তার পরিবারকে এবং একজন ব্যক্তিকে বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসাবে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন, আমরা যেন এগুলো না করি।
ইতিহাস কিন্তু উল্টো কথা বলে। ব্রিটিশদেরকে আমরা 200 বছর পরে বিদায় করে আমরা আসলে তাদের চেয়ারে বসতে চেয়েছি, তাদের মতো সামন্ত হতে চেয়েছি, তাদের মতো আপনার প্রশাসন ব্যবহার করে আমাদের অর্থবিত্ত দাঁড় করাতে চেয়েছি পুরো পাকিস্তান আমল জুড়ে। বাংলাদেশ শাসন আমলে পাকিস্তানিদের চেয়ারে বসে আমরা শেখ মুজিবের নেতৃত্বে ওই 72 সাল থেকে দেশ শাসন করার চেষ্টা করেছি, যেখানে বৈষম্যের ছড়াছড়ি এবং প্রতিবার আগের চেয়ে বৈষম্য বেড়েছে এবং প্রতিবার আপনার জাতিসত্তা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই দুঃখের চরম অবস্থা কিন্তু 2025 সালে তৈরি হয়েছে। হাসিনা যাদেরকে হেনস্থা করতেন, অপশাসনে যারা গ্রামগঞ্জ ছেড়ে কবরস্থানে গিয়ে রাত্রি যাপন করতেন, তারা ফিরে এসেছেন, তারা চেয়ার দখল করছেন, তারা টেম্পো স্ট্যান্ড করছেন, প্রশাসনে সচিবালয়ে ঢুকে গেছেন কিংবা চাঁদাবাজি করছেন। আমি মনে করি যে সেই দিন হোসেন জিল্লুর রহমান একটা কথা বলেছেন, অথবা টিআইবি তাদেরই একটা কথা থেকে বলি যে এবার আমার সময়, এটি বন্ধ হতে হবে। এটি হয়তো আপনার সময়, কেননা আপনার প্রতিপক্ষ পালিয়ে গেছেন, কিন্তু এই আমার সময় থেকে রাজনীতিবিদদেরকে উঠতে হবে। কথা ছিল তারা জনগণের সময় নিশ্চিত করবেন। তাদের রিপোর্ট কার্ড কিন্তু প্রায়শই আওয়ামী লীগের দিকে চলে যাচ্ছে, যদি আপনি ঠিক মতো রেটিংটি করতে পারেন। দেশের রাজনৈতিক দলের নেতাদের সহিংস বক্তব্যের কারণে সাধারণ মানুষে কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু দলগুলো সেটিকে রাজনৈতিক কৌশল হিসাবে বর্ণনা করার একটা চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, নৈতিক দৃষ্টিকোণ থেকে কি এটাকে রাজনৈতিক অপরাধ হিসাবে দেখা উচিত নয়? এটি নিশ্চিতভাবেই রাজনৈতিক অপরাধ, এটি নৈতিক অপরাধ এবং এটি অপরাজনীতির সংস্কৃতি। দেখুন, গায়ের জোরে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলতেই পারে, তারা সবাই, আমি খুব দুঃখের সাথে আপনাকে বলছি যে পুরনো রাজনীতির খেলা দিয়ে নির্বাচন পার হয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। তাদের রাজনীতির পরিবর্তনের কোনো চিহ্নমাত্র আমরা দেখতে পাচ্ছি না, তাদের বডি ল্যাঙ্গুয়েজের কোনো চেঞ্জ নাই, তাদের আচরণের কোনো চেঞ্জ নাই। এই প্রত্যেকটা লোক আপনার রিজেক্টেড হয়েছে পুরনো রাজনীতির ধারক বলে, কিন্তু তারা গায়ের জোরে এখনও নেতৃত্ব ধরে রেখেছেন, চেয়ার ধরে রেখেছেন। আপনি এদেরকে 5ই আগস্ট মানুষ লাল কার্ড দেখিয়েছে, এই রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছে, শুধু হাসিনাকে লাল কার্ড দেখায়নি। কাজেই এদের উপলব্ধি করতে হবে, আত্মসম্মান থাকলে সেটি ফিরিয়ে আনতে হবে। এখন শোনেন, দলগুলো ভালো রাজনীতি করে নির্বাচন করে পাশ করতে পারবে না এরকম একটি ধারণা জন্মেছে। এই ধারণা 5ই আগস্ট পর্যন্ত থাকলেও থাকতে পারত। তারপরে তো আপনি দেখতে পেলেন কি করে নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ আপনার শেখ হাসিনার মতো একটা জাদরেল অপশাসককে দেশ থেকে বিদায় করেছে। সেখান থেকে তাদের যদি 5টি করে শিক্ষা আমি জিজ্ঞেস করি, ফরিদ, আমি আপনাকে হলফ করে বলতে পারি 5টি শিক্ষা এরা বলতে পারবে না, কারণ এরা এইভাবে চিন্তাই করে নেই। তারা মনে করেছে যে ভালোই হয়েছে, উনি পালিয়ে গেছেন, এখন ওই চেয়ারগুলো খালি হয়েছে, আমরা বসে যাব। ওই ব্যুরোক্রেসি পেছনে দাঁড়িয়ে গেছে, ওই পুলিশ লাঠি নিয়ে আপনার সামনে চলে এসেছে। তার মানে লোকগুলো বদলে গেল, আচরণগুলো টিকে গেল, প্রথাটি টিকে গেল। এখন তারা যে ব্যবহার করছেন একে অন্যের দিকে, দেখুন, তরুণদেরকে আমি একটা কথা বলি, এই তরুণরা ছাড়া আজকে আমি আপনি এই অনুষ্ঠানে থাকতে পারতাম না। এই তরুণরা ছাড়া যারা সারা দেশে জনসভা করছেন, নির্বাচনে গিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কোনো অস্তিত্ব থাকতো না। কাজে এই তরুণদের শত সীমাবদ্ধতা সত্ত্বেও আপনি তাদেরকে শ্রদ্ধা করবেন এবং তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের নাম উচ্চারণ করবেন। একটা জিনিস মনে রাখবেন, এলিটদের দিয়ে কখনো কোনো সোসাইটি পরিবর্তন হয় না, নতুন এলিট তৈরি হয় এবং তাদেরকে আপনার দেখতে অপছন্দ হবে। তাদের গায়ের রং কালো হতে পারে, তাদের সামাজিক অবস্থান ভিন্ন হতে পারে, তাদের বর্ণবৈষম্যের শিকার তারা হতে পারেন। সব কিছুকে আপনি স্বীকার করে নেবেন, এটিই বাস্তবতা। এই বাস্তবতা যারা মানতে পারছে না, আপনি তাদের উষ্মা টের পাচ্ছেন। এবং আপনাকে আমি বলে দিচ্ছি, যাদের উষ্মা টের পাচ্ছেন, সময়ের সাথে সাথে তারা বিলীন হয়ে যাবে, কেননা অভিযোজন ক্ষমতা তাদের নাই। এই তরুণদেরকে আপনার জায়গা করে দিতে হবে। এরাই পার্লামেন্টে আসবে, এরা রাজনীতিতে আসবে, এরাই পরিবর্তনের অনুঘটক। আমরা খুঁজে খুঁজে 2-4 জনের উদাহরণ টেনে পুরো জেনারেশনকে ব্লেম করার যে কালচার চালু করেছি, এটি আমাদের সুইসাইডাল, এটি এই রাজনীতির একটা আত্মঘাতী চেষ্টা। কাজে আমি বলবো যে তরুণদের রাজনৈতিক দলকে সাধুবাদ জানানো উচিত। তাদের সাথে আচরণের সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন সচেতন এবং মানসিকভাবে সুস্থ নাগরিক। দ্বিতীয়ত হচ্ছে তাদের রাজনৈতিক পরিভাষা, তাদের রাজনৈতিক চিন্তা, সেটিকে আপনি রাজনীতির ভাষা দিয়ে ট্যাকেল করতে চেষ্টা করতে হবে। আমি বলি ওদের অধিকাংশ পরিভাষাই
পুরোনো দিনের রাজনীতিবিদদের জানাশোনার ভিতরেও ছিল না। এই টার্মিনোলজিগুলোই তারা জানতেন না, ফলে তাদেরকে তারা বিলো দ্য বেল্ট অ্যাটাক করছেন ইন এ ডিফারেন্ট ওয়ে। রাজনৈতিক পরিভাষাতে করছেন না, রাজনৈতিক চিন্তায় করছেন না, রাজনৈতিক দর্শনে করছেন না। এদের কেউ কেউ নির্বাচনে খারাপ করতেও পারে, কারণ মাত্র দলটির এখনো নিবন্ধনই হয়নি। এটিকেই আপনি ধরে নিয়েছেন। এই যে ভদ্রলোককে বিএনপি শোকজ করলো, উনি কথায় কথায় বলতো যে এরা কি 2টি ভোট পাবে, 4টি ভোট পাবে, পরিবারের ভোটও নাকি পাবে না। আরেকজন নেত্রী বিএনপির তিনি বলেছেন। এইসব কথা তুচ্ছতাচ্ছিল্য করে শেখ হাসিনা বিদায় নিয়েছেন। চোখের সামনে মহিলাকে বিদায় নিতে দেখে করুণভাবে তাদেরও শিক্ষা হয়নি। কাজেই এই বিষোদ্গার বন্ধ করতে হবে, এই পরিভাষা থেকে তাদেরকে বেরোতে হবে। তাদের মুখে নতুন রাজনীতির 5টি বুলি আমরা দেখতে চাই। আমি আবারও চ্যালেঞ্জ করছি, ওই 5টি বুলিও তারা বলতে পারবেন না। আশরাফ কায়সার, এই তরুণদের পড়াশোনা, তরুণদের চিন্তা, তরুণদের প্রযুক্তিগত জ্ঞান, এদের টোটাল হলো গ্লোবাল। এরা বিশ্বকে নিয়ে ভাবে, বিশ্বটা তারা খুব কাছ থেকে দেখে এবং তারা বিশ্বকে খুব দূরের জিনিস মনে করে না। আর বর্তমানকে তারা বর্তমানের মতো করেই দেখে, অর্থনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সব জায়গাতে। এবং তাদের যে চিন্তার দৌড়, তাদের পড়াশোনা, তাদের ভাবনা, এই 60-এর দশকের 70-এর দশকের রাজনীতিবিদদের সেই গতানুগতিক কথাবার্তা, আচরণ টিকবে? টেকার কোনো কারণ নাই। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সাদা চুলের আধিক্য। আপনি খেয়াল করেন সরকারে গড় বয়স বোধহয় 75, আর বড় দলগুলোতে নেতৃত্বের বয়সও 75, মূল নেতৃত্বের। এখন পৃথিবীর কোথাও মানে রাজনীতিবিদদের সারা জীবন রাজনীতি করার অধিকার এবং সুযোগ থাকে না। তার তো রিটায়ারমেন্টের রেস থাকে। আপনি আর সবার জন্য রিটায়ারমেন্ট দাঁড় করাতে পারবেন, আপনার নিজের জন্য পারবেন না। দেখুন, আপনি শারীরিকভাবে, মানসিকভাবে 60-এর উপরে যাওয়ার পরে চিন্তা করার ক্ষমতা হারান, স্মৃতিশক্তি হারান, আপনার কার্য ক্ষমতা কমতে থাকে। আমরা দুর্ভাগ্যজনকভাবে এদের হাতেই আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলি, এদের হাতে আমরা এআই নিয়ে কথা বলি, এদের হাতে গ্লোবাল টেকনোলজি নিয়ে কথা বলি। এদের অনেকে একটা মেইল পর্যন্ত পাঠাতে পারে না, রিসিভও করতে পারে না। এদেরকে এসএমএস করলেও পড়ে আসতে হয় গিয়ে, হোয়াটসঅ্যাপ করলেও সেটা দেখিয়ে আনতে হয়। এইভাবে তো দেশ চলতে পারে না। কাজেই এখানে আমাদের সুযোগ তৈরি হয়েছে এবং রাজনীতিতে প্রথম পরিবর্তনটা আনতে হবে। আপনি জানেন প্রাইভেট সেক্টরে কিন্তু তরুণরা এখন অনেক ভালো করছে, স্টার্ট আপ করছে। সমস্যাটি রাজনীতিতে, ওখানে আপনি ঢুকতে দিচ্ছেন না। আমরা যে এতক্ষণ বলছি যে ভিন্ন দলের লোকরা খারাপ কথা বলে, নিজের দলের লোকরাও খারাপ কথা বলে তরুণদের ব্যাপারে, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, এমনকি মানে বলা হয় যে তারা অতীত কি দেখেছে। এগুলো খুবই বাতুলতা এবং এগুলো কুতর্ক। এই কালচার থেকেই বাংলাদেশ বেরোবে বলে আমরা 24 সালে গণবিপ্লবটি করেছিলাম। এখন আপনি যদি বাংলাদেশের আগামী দেখতে চান, সেখানে আমি মনে করি তরুণতর মানুষ যারা নতুন চিন্তা করতে পারে তাদেরকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এই যে সরকারটি গঠিত হবে নির্বাচনের পরে, বিএনপির সদস্য না, বিএনপির সমালোচক, বিএনপির সদস্য কোনোদিন হবে না, এরকম লোককেও আপনি অ্যাডপ্ট করতে পারেন, করা উচিত। আপনি প্রফেশনালদেরকে নেন। যা পৃথিবীর সব দেশে সরকার প্রফেশনালদেরকে ইনভাইট করে, যেরকম বিডাতে প্রাইভেট সেক্টর থেকে লোক নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। আমি দারুণ সাধুবাদ জানাই। প্রাইভেট সেক্টর থেকে ভালো করা মানুষ যেন সরকারে যেতে পারেন। আপনি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন, ইউকেতে দেখেন, এটি কিন্তু হরহামেশাই হচ্ছে। এইখানে আমরা একটা কোটারি এবং একটা মাফিয়াতন্ত্র তৈরি করেছি। সচিবালয়ে কেউ ঢুকতে পারবে না, সরকারে কেউ ঢুকতে পারবে না, দলে কেউ ঢুকতে পারবে না। এটা একমাত্র ট্রাইবদের মধ্যে হয়, এটা একমাত্র কাল্টদের মধ্যে হয়। আমরা এই কাল্ট পলিটিক্স থেকে বেরোতে চাই, এই ট্রাইব আচরণ থেকে বেরোতে চাই। আমরা কিন্তু বারবার বলছি যে গণতান্ত্রিক শাসনের সুবাতাস চায় বাংলাদেশের মানুষ। সেটি রাজনৈতিক দলের সংস্কার এবং পরিবর্তনের ভেতর দিয়ে পেতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়।
প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। জুলাই সনদ নিয়ে জটিলতা কাটছে না। সনদের আইনি ভিত্তি এবং কিভাবে সেটি বাস্তবায়ন হবে, এই সংকট এখন টোটাল বিষয়টা ঝুলে আছে। জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন যে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। এখন প্রশ্ন হলো, বিএনপি বলছে এগুলো সংসদে হবে, ঠিক বিপরীত অবস্থানে দাঁড়িয়ে গেছে জামাত এবং এনসিপি। তারা বলছে যে এটির বাস্তবায়ন আগেই করতে হবে। তারা কিছু পদ্ধতির কথা বলেছে, কিন্তু সংকটটা হলো সেটা হলো যে এই অচল অবস্থা আর কতদিন চলবে? দেখুন, 12 মাস হয়ে গেছে, জি। দেশ বদলেছে, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা জি। বলছি। অগ্রগতি কিন্তু খুব খারাপ। জুলাই সনদের বলার আগে আপনাকে শুধু আমি বলি, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিতে পারতেন 100টা, যেটি বাংলাদেশের মানুষকে আশাবাদী করত। দেখুন, জুলাই সনদ, সংবিধানের পরিবর্তন, পিআর পদ্ধতি অথবা সেগুলো বোধহয় সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। না, কিন্তু এগুলো তো উচ্চ মার্গীয় বিষয়। জি জি। মানুষের কালকে একটা পরিবর্তন দেখলে উনি আশাবাদী হন। রাইট রাইট। কোথা থেকে হতাশার কথাটা এসছে? যখন সে দেখতে পাচ্ছে সেই পুলিশ রয়ে গেছে, সেই থানা রয়ে গেছে, পুলিশের কোনো চেঞ্জ হচ্ছে না, আবার ঘুষ খাচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, আপনার বিচারালয়ে দুর্নীতি শুরু হয়ে গেছে, তখন দেখুন, আপনি আমি যখন কথা বলছি, লক্ষ লক্ষ মানুষ ওই সার্ভিস সেন্টারগুলোতে আছে, কোর্টে আছে, পুলিশ স্টেশনে আছে, তারা কি পাচ্ছে? কাজে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ করে কিছু সুবিধা মানুষকে পৌঁছে দিতে পারতেন। ব্যুরোক্রেটরা ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল, হাসিনা আমল, শেখ মুজিবের আমল, সব আমল যেই ভঙ্গিতে দেশ পরিচালনা করে সেটা জনবিচ্ছিন্ন, সেটা জনকল্যাণের বিপরীতে, এবং সেটা মানুষকে দাবিয়ে রাখার শাসন, সেটা মানুষকে তুচ্ছ করার শাসন। দেখুন, আমরা তো হাসিনাকে বিদায় করেছি তার খারাপ শাসনের জন্য। তার খারাপ শাসনের 90% তো ব্যুরোক্রেটরা ছিল, জনপ্রশাসন ছিল। তাহলে আপনি হাসিনাকে যেভাবে দেশ থেকে ছাড়া করলেন, ওই 90%কেও তো আপনার দেশ ছাড়া করা উচিত ছিল। এই যে পুলিশরা যেভাবে মানুষের প্রতি আচরণ করেছে, খুন খারাপি করেছে, গুম করেছে, তাকে যদি আপনি শাস্তি দিতেন, তাকে যদি আপনি সার্ভিস থেকে বের করে দিতেন, নিশ্চয়। দেখুন, আমাদের সবচেয়ে সুন্দর সময় কেটেছে 3 দিন যখন সরকার ছিল না, 17 দিন যখন পুলিশ ছিল না, এই দেশেই তো। কাজেই এই উদাহরণগুলো এই জন্য টানি যে সরকারটি চাইলে সংস্কারের অনেকগুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ ধাপ করতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে ব্যুরোক্রেসি নিয়ে কথা হোক, আলোচনা হোক, এটাও তারা শুনতে চায় না। দেখুন, আমরা রাজনৈতিক সরকারকে অনেকভাবে দোষারোপ করি, তারা খারাপ লোক, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু ওই রাজনৈতিক সরকারও একসময় বলার চেষ্টা করেছিল কানাডাতে অর্থ পাচার অধিকাংশ করেছে ব্যুরোক্রেটরা। তারা 22 জনের নাম দেওয়ারও চেষ্টা করেছিল। পরবর্তীতে আপনি জানেন, এই যে আমরা বলি না যে কার ইশারায় যেন কোনো একটি মহলের কারণে, এই যে সাংবাদিকতা আমরা কথাগুলো বলি, এগুলো মূলত ব্যুরোক্রেটদের কথা। তারা কি করেন? তারা এই যে কায়কোয়াস বলে একজন ব্যুরোক্রেট ছিলেন, বাংলাদেশের এনার্জি সেক্টরকে আজকে যে ভালনারেবল জায়গায় এনেছেন সেটা কায়কোয়াস। এখন তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে নিজেকে পরিচয় দিতেন বিদেশিদের কাছে, যে আমি যা বলি সেটাই তো হাসিনা শোনে, এবং শুনতেও হাসিনা তাই। আপনি 12 মাস ধরে খালি সংস্কার করবেন এবং মানুষ এটি মেনে নিবে, তার পেটে ভাত নাই, বাজারে চড়া মূল্য, তার ইনকামের। এখানে কিন্তু মঙ্গলবার এক নাগরিক সংলাপে সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি শুধু নোট অফ ডিসেন্ট দিয়ে দায়িত্ব শেষ করে এবং সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে এর মাসুল তাদের দিতে হবে, এর সঙ্গে নাগরিকদেরও দিতে হবে। উনি টোটালটাই বলছেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু বিপদে পড়ে যাবে যদি তারা এক জায়গায় না আসতে পারে। বদিউল আলম ভাইয়ের সাথে পুরোপুরি এক। আপনার 2007-08 মনে আছে কোন প্রেক্ষাপটে এসেছিল? এখন 2007-08 মূল দায়িত্ব রাজনীতিবিদদের, তাদের অপশাসনের কারণে এরকম একটি সরকার আসতে পেরেছে। সবসময় আসে। আমরা যেন ভুলে না যাই তার আগে দুটি তত্ত্বাবধায়ক সরকারে বা অন্তর্বর্তী সরকারে কারা এসেছিল, কি চেহারার লোক এসেছিল, এবং কে বঙ্গভবনের ভেতরের রুমে গিয়ে প্রধানমন্ত্রীকে ফোন করতেন সিদ্ধান্ত নেওয়ার আগে, এগুলো তো সব আমরা জানি। এখন সমস্যাটি হচ্ছে এই একটি পেশাজীবী গ্রুপ যার ভুলের জন্য পুরো দেশ সাফার করে। কাজেই রাজনীতিবিদদের জন্য আপনি আমি পর্যন্ত সাফার করব, নাগরিকরা সাফার করবে, শ্রমিকরা করবে, সবাই করবে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। এখন এদের চূড়ান্তভাবে দায়িত্ব নিতে হবে। তারা বড় গাড়ি হাঁকাবেন, তারা 500 গুণ সম্পদ করবেন মন্ত্রী হয়ে, আর তাদের ভুলের জন্য নাগরিকরা সাফার করবেন, এই কালচার বন্ধ হতে হবে। একটা জিনিস অবাক লাগে, সেটা হলো যে তারা যদি একটা জায়গায় পৌঁছতে না পারে, সাধারণ মানুষ আমরা তো ভুক্তভোগী হবই, দেশের সংকটে পড়বে,
তারাও তো ভালো থাকতে পারবে না, এটা তারা বুঝে না। এখন তাদের একটা নেশা হয়ে গেছে, তাদের এটা অসুস্থতার পর্যায়ে চলে গেছে যে আমি যতদিন পারি খাবো, অপশাসন করব, তারপরে পালিয়ে সীমান্ত দিয়ে অথবা প্লেনে করে পালিয়ে যাব। এই পলাতক রাজনীতিবিদ বা পলায়ন প্রেমী রাজনীতিবিদ দিয়ে কোনো দেশের গণতন্ত্র চলতে পারবে? আমাদের এদেরকে হলফ করাতে হবে যে আমি পালাবো না, আমি যাই হোক আমার বাসায় থাকবো এবং আমি ফেস করব আমার অপকর্ম। হাসিনা থেকে অন্তত আমরা এই শিক্ষাটা তো নিতে পারি। এটি যদি বাধ্য করা হয় যে আপনি পালাতে পারবেন না, কাজেই এইভাবে আচরণ করেন যাতে আপনার পালাতে না হয়। নিকট অতীত থেকে এই একটি নতুন শিক্ষা আমি নিলাম। এটি বলার অর্থ এই জন্য যে আপনি যেন জবাবদিহিমূলক হন, আপনি যেন স্বচ্ছ হন। বদিউল আলম মজুমদার যেমনটি বলেছেন যে দেখেন, নোট অফ ডিসেন্ট দিয়ে ধরেন আপনি এখন পার পেলেন, ধরেন বিএনপির মতো দল যারা সম্ভাবনা রয়েছে সরকার গঠন করবে, ধরুন তো এটা রেফারেন্ডামে গেল, এবার নোট অফ ডিসেন্টের ব্যাপারে আপনি কি বক্তব্য দিবেন? আর নোট অফ ডিসেন্টের উপরে আপনার উপর আমার আস্থা রাখার দরকার নেই, আপনি পরিষ্কার বলে দেন এটা আমি করব, এটা করব না। হ্যাঁ, যেটি আপনি করবেন না সেটি নিয়ে আপনি ইশতেহারে যান, আপনি জনগণকে বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে এই কাজ করবে না, আমি জেনে শুনে হয় তাকে ভোট দিব অথবা ভোট দিব না। রাজনীতিবিদরা এই ধোঁয়াশে পরিস্থিতিটা তৈরি করে রাখেন, এটি একটি অপরাজনীতির কৌশল। পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাজনীতি এত কৌশলী হওয়ার দরকার। আর নোট অফ ডিসেন্ট দিয়ে কখনো কিন্তু চার্টার হয় না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আর খুবই বেমানান লাগছে 5ই অগাস্টের পরে এসব দেখতে। 5ই অগাস্টের আগে যদি আপনাকে এই সিদ্ধান্ত নিতে দেওয়া হতো, আপনি 30 মিনিটে সব কিছুতে একমত হতেন অথবা 2-1টা বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন। আবার দেখেন কেউ যে পিআরের কথা বলছে, হঠাৎ করে নাজিল হলো পিআরটা, এতদিন কিন্তু এটা আলোচনাও ছিল না। কাজে আমরা উচ্চ কক্ষ করছি, সেখানে পিআর হতে পারে কিংবা না হতে পারে, সেই বিষয়ে তো বিএনপি রাজি হচ্ছে না। এটি একটি নতুন আলোচনা। আমার ধারণা যে আপনি নিম্ন কক্ষে পিআর নিয়ে আলোচনা না করলে এক পর্যায়ে বিএনপি হয়তো উচ্চ কক্ষে রাজিও হতে পারে। আর যেই দেশের লোক 16 বছর ভোট দেয়নি, যেই রাজনৈতিক দলগুলো 16 বছর ভোটে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, তাকে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচনে গেলে ওটা কিন্তু একটা টেস্ট টিউব নির্বাচন হবে, ওটা কিন্তু আপনার স্বকীয় স্বাধীন নির্বাচন হবে না। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনার আলোচনার এক ফাঁকে আপনি বলছিলেন যে মিডিয়াতে আমরা সেই পুরনো চেহারাগুলো আবার দেখছি, যারা গত 16 বছর 15 বছর ফ্যাসিস্টের গুণগান গেয়েছে, তারা দেশ খেয়ে ফেলার ব্যাপারে কোনো কথা বলেনি, এখন হাঁস খাওয়া নিয়ে কথা বলছে, যেটা ডেপুটি প্রেস সেক্রেটারি একটা অনুষ্ঠানে বলেছিলেন, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আসলে চিত্রটা সেরকমই, আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। প্রথম কথা হলো, যারা এই ফ্যাসিস্টের সমর্থন, ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়, তাদেরকে মিডিয়া কেন আনে, এই প্রশ্নটা বড় করে উঠেছে। তাদেরকে স্পেসটা কারা কিভাবে দিচ্ছে বলুন তো একটু। যারা স্পেস দিচ্ছে তারা অপরাধ করছে। এখন আমাদের সমাজে যেহেতু বড় বড় অপরাধ হয়, খুন খারাপি হয়, আপনার পাথর দিয়ে মানুষ মারা হয়, এই জন্য আমরা এই সমস্ত সফট অপরাধকে অপরাধ হিসাবে গণ্য করতে শিখিনি। 12 মাস পরেই বা 12 মাসের আরও আগের থেকেই আমরা যাদেরকে গণমাধ্যমে দেখতে পাচ্ছি, টকশোতে আসছেন, ইনিয়ে বিনিয়ে কথা বলছেন, সেই লোক যিনি জনতার মঞ্চ গঠন করেছিলেন, শেখ হাসিনার সাথে কাজ করেছেন, বিরোধিতা হয়তো পদপদবি নিয়ে হয়েছে, অথবা সেই সমস্ত টকশোর আলোচক যারা আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোথায় যাবে এ নিয়ে একটি বিভাজন তৈরি করেছেন আলোচনা, তারা কিন্তু গত 3টি নির্বাচনে বিএনপি বা জামাত সমর্থকদের ভোট কোথায় যাবে এইসব নিয়ে কখনো কথা বলতে দেখিনি।
এগুলো তো দূরের কথা, জামাত বিএনপির অংশগ্রহণের কি হবে সেটি নিয়ে বলতে পারিনি। আচ্ছা, তার মানে হচ্ছে তারা কৌশলী, তারা একটা এজেন্ডা নিয়ে নেমেছে। এজেন্ডাটি হচ্ছে যে আওয়ামী লীগের অপরাধ কমিয়ে তাকে ন্যাচারালাইজ করা যায় কি করে। আপনি খুব ভালো জানেন যে কালচারাল অঙ্গনের কিছু মানুষ প্রায় অসুস্থ আওয়ামী লীগ ইস্যুতে। মানে এই জন্য বলছি যে তারা আওয়ামী লীগের অপরাধ দেখেন না, গণহত্যা দেখেন না, খুন খারাপি দেখেন না, গুম খুন দেখেন না। আপনি বলুন তো 15 বছরে গুম নিয়ে কয়টি নাটক হয়েছে, কয়টি গান হয়েছে, আয়নাঘর নিয়ে কয়টি পথনাটক হয়েছে। কিন্তু তার যে কিছু আপনার মালিকানাওয়ালা লোক বাজারে আছে যারা শহীদ মিনার দখল করে, জাদুঘর দখল করে আওয়ামী লীগ থাকলে, 82টার মতো দোকান আমি প্রায় বলি, তাদেরকে আমরা অনুপস্থিত দেখেছি। যেমন আমরা দেখেছি শিক্ষক সমাজের অনুপস্থিতি, যেমন আমরা দেখেছি গণভবনে 52-53 জন সম্পাদক মালিকদের উপস্থিতি, এরকম। এখন তারা 3 ভাগে বিভক্ত হয়ে গেছেন। এক ভাগ হচ্ছে অনলি গুটি কয় জেলখানায় আটক আছেন, অবশ্যই যারা অনেক নিন্দিত ছিলেন। আরেক অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির্ভূত হয়েছেন। তারা কেউ স্মৃতি রোমন্থন করছেন, তারা কেউ একাডেমিক নলেজ বিতরণ করছেন। সেই লোক যিনি ধরেন বসুন্ধরার একটি কাগজের সম্পাদক ছিলেন, প্রণব মুখার্জির সাথে শর্টস পরে ছবি তুলেছেন, আর্মির সাথে ডিজিএফআই, প্রণব মুখার্জি, বসুন্ধরা মিলে, আওয়ামী লীগ মিলে একটি কার্টেল করার চেষ্টা করতেন, তিনি এখন সাংবাদিকতার জ্ঞান দেন। আর বাজারে আমরা যে লোকগুলোকে আসতে দেখলাম, তারা অহেতুক বিতর্ক তৈরি করছেন। তারা কে হাঁস খেলো, কে ওয়েস্টিনে গেল, আমি একেবারে অপছন্দ করছি। একজন মানুষকে আপনি সিঙ্গেল আউট করে আইডেন্টিফাই করতে পারেন না। তার অপরাধ, তার বিসদৃশ আচরণ, সেটি ততটুকুই, কিন্তু সেটিকে আপনাকে জাতীয় বিষয় বানাতে পারবো? এই লোকগুলোকে জিজ্ঞেস করেন তো, $200 বিলিয়ন পাচার হয়েছে, এ নিয়ে তার কোনো বক্তব্য আছে কিনা? 1400 মানুষ খুন হয়েছে, কোনো বক্তব্য আছে কিনা? 30,000 মানুষ আহত হয়েছে, কোনো বক্তব্য? এখানে আমরা দুটো জিনিস দেখছি তাদের টার্গেট। আপনি তো একটা দিক বলেন, আমাদের কাছে মনে হয়েছে দুটো জিনিস একদম প্রধান হিসাবে আসে। একটি হলো এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদেরকে, তাদের চরিত্রকে ব্যবচ্ছেদ করা। আরেকটি হলো যে তাদের এই আচরণে, কথায় বার্তায় শেখ হাসিনার যে ফেসিস্ট চরিত্রটা ছিল সে ব্যাপারে তারা নীরব। যেটা আপনি বলছিলেন, গুম খুন লুটতারাজ, এইগুলির ব্যাপারে তারা কিন্তু কোনো কথাই বলছে না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এদেরকে কারা মিডিয়াতে আবার জায়গা করে দিচ্ছে? আমাদের সমস্ত প্রতিষ্ঠানেই হাসিনার দোসররা এখনো বিদ্যমান। কিন্তু একটা মজার ঘটনা রয়েছে, এই মিডিয়াগুলোর প্রধান ব্যক্তি হিসাবে এখন কিন্তু স্থানান্তর ঘটেছে, রূপান্তর ঘটেছে, নিশ্চিত ঘটেছে। তার কি কোনো প্রভাব নেই? তাহলে কোনো প্রভাব নেই। আমি বলি আপনাকে, তাহলে তারা কি করছে? আমরা একটা উইন্ডো ড্রেসিং করেছি, আচ্ছা, একটা পোশাকি সংস্করণ করেছি। আমরা 5টা দৈনিক পত্রিকার নাম বলতে পারবো। আওয়ামী লীগের লোকরা পালিয়ে যাওয়ার পরে ওখানে বিএনপির লোকরা সম্পাদক হয়েছেন, তাতে কি লাভ হলো? ওখানে 300 জন লোক কাজ করে। তার মানে প্রতিষ্ঠানের ভেতরে কালচারের কোনো পরিবর্তন হয় নাই, পেশাদারিত্ব ফিরে আসে নাই, ব্যক্তির পরিবর্তন হয়েছে। 1 জন 2 জন 3 জন ব্যক্তি বেনিফিটেড হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠান দেখভাল করার জন্য তো কিছু কিছু রাজনীতিক মানে জড়িত রয়েছেন, আমি আপনার সবাই জানেন, না বলাই ভালো। তাদেরকে কোনো দৃষ্টি নেই যে এই টেলিভিশন চ্যানেলগুলিতে কারা আসছে, কি ধরনের কথা বলছে, সেটা দেখবে না? এখানে একটা বড় প্রশ্ন, কি ফ্যাসিস্টের পক্ষে তো বলার কোনো সুযোগ নেই? শোনেন, যারা ফ্যাসিস্টের পক্ষে বলছেন তারা নিজেরাও জানেন তারা অপরাধ করছেন, তারা নিজেরাও জানেন তারা কুযুক্তি দাঁড় করাচ্ছেন। শোনেন, তারা প্রতিদিন খুঁজে বের করে সবচেয়ে সস্তা আলোচনাটা কি হতে পারে। তারা প্রতিদিন গণ অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলতে চাচ্ছেন। তারা প্রতিদিন বলতে চাচ্ছেন এটা জামাত শিবিরের কাজ। তারা প্রতিদিন বলতে চাচ্ছেন যে এই যে হাসনাত সার্জিসের মতো ছেলেরা কতটা বেয়াদব এবং বেপরোয়া। আমি মনে করি তাদের প্রত্যেকের ব্যাপারে মানহানি মামলা করা উচিত। গণ অভ্যুত্থানের নায়করা গণ অভ্যুত্থানের নায়ক, তাদের পরবর্তীতে কে হাঁস খেলো, কে বা কার শ্বশুর বিচারক হয়ে গেল, এইসব করে আপনি ছোট্ট ঘটনা দিয়ে তার সবচেয়ে জীবনের বড় অর্জনকে ছোট করতে পারবেন না। মনে রাখবেন যে এই লোকগুলো ছাড়া বাংলাদেশের পরিবর্তনের সূচনাই হতো না। কাজেই এই যে আমি আপনার প্রশ্নটা খোলাসা করে বলি, প্রতিষ্ঠানের ভেতরে ফ্যাসিস্টের ভূত রয়েছে। সেটি বাংলাদেশ ব্যাংকেও রয়েছে, সচিবালয়েও রয়েছে, পুলিশেও রয়েছে, গণমাধ্যমেও রয়েছে, টেলিভিশন চ্যানেলে রয়েছে, নিউজ পেপারগুলোতে রয়েছে। সেখানে দেখভাল করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা দেখভাল করার জন্য যোগ্য না, তাদের সেই ধারণাই নাই। আপনি আমি ফরিদ 3 দশক 4 দশকের গল্প বলতে পারবো, প্রতিটা ব্যক্তির উত্থান বলতে পারবো এবং তার
ফুলে ফেঁপে ওঠার গল্পটি পর্যন্ত বলতে পারবো। তার রাজনৈতিক নেশা কোনটা, তার রাজনৈতিক ধান্দাবাজি কোনটা, এইভাবে তো আপনাকে দেশটাকে দেখতে হবে। দুঃখজনক হচ্ছে অনেক বড় বিষয় আলোচনা করতে গিয়ে আমরা প্রাত্যহিক যে পরিবর্তনগুলো চেয়েছিলাম, আপনি অফিসে ঢোকার পরে যেটি চেয়েছিলেন, আমি সংবাদপত্রের পাতায় যেটি চেয়েছিলাম, টেলিভিশনের পর্দায় যেটি চেয়েছিলাম, সেটি ঘটছে না। এখন কি হচ্ছে শোনেন, সাধারণ মানুষ আপনারা আমার মতো পেশাজীবী না, কাজেই তারা মনে করছেন যে ঠিক আছে পরিবর্তন হলো, বাট ছেলেগুলো হয়তো খারাপ হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ খারাপ হবে না, এই কথা আপনাকে কে বলেছে? এগুলা আপনার ৭২ সালের বাংলাদেশ মনে আছে? সেই মুক্তিযোদ্ধারা কি অবস্থায় গিয়েছিল, সেই শেখ মুজিব কোন অবস্থায় গিয়েছিল, এই কথাগুলো আমরা এই জন্য বলি যে এক সময়ের নায়ক তিনি ওই সময়েরই নায়ক। তিনি যে ৪টি সময়ের নায়ক হয়ে থাকবে, এই যে ছেলেগুলা গণ অভ্যুত্থান করেছে তারা রাজনীতিতে ভালো করবে, এই কথা আমি কখনো বলি না। কিন্তু আমি বলি শেষ দিন পর্যন্ত আমি ওদের উপরে নজর রাখবো আমার আগ্রহ থেকে। কাজেই যারা টকশোতে আসছে, যারা মানুষকে বিভ্রান্ত করছে, যারা আওয়ামী লীগারদের ভোট কোথায় যাবে চিন্তা করছে, আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না বলে তত্ত্ব দাঁড় করিয়ে হাস্যকর অবস্থা। ইউএন বলেছে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হতে পারে। এই বাস্তবতায় এরা ধান্দাবাজ, এদেরকে আপনি আমি চেয়ারে বসতে দেওয়াটা আমরাও অপরাধের সামিল। এরা তো নিজেরা অপরাধ করছে, যেখানে তথ্য বিকৃতি ইজ এ বিগ অপরাধ। কাজেই তারা আপনার আমার সুযোগ নিয়ে তথ্য বিকৃতি করছে। তর্ক কিন্তু কুতর্ক দিয়েও আপনি 1 ঘন্টা পার হতে পারবেন। তারা কি কেউ বলছে ভারতে আওয়ামী লীগের লোকগুলো কোন ক্যাপাসিটিতে আছে? আমি তো জানতে চাই। তিনি না সাংবাদিক, তাকে জিজ্ঞেস করবেন কোন ক্যাপাসিটিতে আছে। ভারত কি রাজনৈতিক আশ্রয় দিয়েছে? কি করেছেন তারা? যেখানে একটা পুলিশ অফিসার পার হতে গিয়ে ধরা পড়লো, তাহলে বাকি 5,000 লোক কেন ধরা পড়লো না? তারা যদি জার্নালিস্ট হতেন, গণমানুষের পক্ষের, তারা এইসব বিষয় আনতেন। ফরেন্সিক রিপোর্ট করে যে আমরা 3-4টা হত্যার বর্ণনা ডিটেল পেলাম, তারা নিজেরা কেন আরো 10টি করছেন না? আমি বলছি যে আমাদের প্রত্যেকের মাথায় ফ্যাসিবাদ ঢুকে গেছে। ফ্যাসিবাদের প্রতি নত স্বীকার করার যে কালচার চালু হয়েছে, এখনকার গণমাধ্যম পর্যন্ত সেটি ক্যারি ফরওয়ার্ড করছে, যেটি গর্হিত অপরাধ। আশরাফ কায়সার, আপনি ভারতে আশ্রয় নিয়েছে বলা হচ্ছে 1 লাখেরও বেশি নেতাকর্মী আওয়ামী লীগের, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে না, কিন্তু অন্যদের পুশব্যাক করা হচ্ছে। ভারতেরই একটি প্রসঙ্গে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হলো, আপনি জানেন বুধবার থেকে ভারতের পণ্যের উপর আমেরিকার 50% বাড়তি শুল্ক কার্যকর শুরু হয়েছে। ভারতের শিল্প মহলের প্রাথমিক হিসাবে মনে করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে ভারত যা রপ্তানি করে তার 55% কমে যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে ভারত বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেল, এমনিতে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক খুবই খারাপ, হ্যাঁ, এবং আশপাশে তার কোনো বন্ধু নেই। আমেরিকাকে ট্রাম্পকে সে নিজের বন্ধু মনে করেছিল, মাই ফ্রেন্ড বলে সম্বোধন করতেন মোদি। কিন্তু এই যে ঝুঁকির মধ্যে পড়ে গেল, আলটিমেটলি ভারত কিন্তু ধনী রাষ্ট্র না, খুব গরিব রাষ্ট্র, যদিও অর্থনৈতিক কলেবরটা বড়, আকারটা বড়, হ্যাঁ, মানুষ এই কারণে ওইটাকে দৃষ্টিভঙ্গি দিতে। কিন্তু আমরা জানি পার হেড তাদের ইনকাম কত, কি সমাচার, খুবই দরিদ্র দেশ, আমাদের চেয়ে তো বটেই। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি 2টি ভারত দেখি। একটি হচ্ছে মোদি এবং মুম্বাইয়ের ভারত, আদানিদের ভারত, বলিউডের ভারত এবং কর্পোরেট মিডিয়ার ভারত। এটি হচ্ছে একটি ভারত, যেটিকে আমরা পপুলারলি বলি ইন্ডিয়া। এটি কিন্তু সাজানো, এটি এই যে বলিউড সাজানো, এই যে আদানিরা সাজানো, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের গ্রুপ গড়ে ওঠে। এই মিডিয়া তার মালিক কিন্তু রিলায়েন্স এবং আদানিরা। অতএব এই মিডিয়া আপনাকে যা বলছে সেটা ভারতের প্রতিনিধিত্ব। আমরা তো জানি যে 80% মূলধারার মিডিয়া এখন গদি মিডিয়া, এদের হাতে। আমি ভারতকে অত্যন্ত পছন্দ করি, কেননা আমাদের ইতিহাসের সাথে ভারত যুক্ত, আমাদের প্রতিবেশী, দেশটির কালচার, কৃষ্টি, সাহিত্য, শিল্প আমাদের সাথে অনেকভাবে যুক্ত এবং আমরা একসাথে চলতে পারি। কিন্তু ইন্ডিয়ার সাথে আপনি চলতে পারবেন না। এবং 10 বছরের মোদি শাসন ভারতকে 100 বছর পিছিয়ে দিয়েছে তার আইডিয়ালসের জায়গা থেকে। ভারতকে আমরা অতীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যেভাবে দেখতে চাইতাম, সেই জায়গাটিতে মোদি 10 বছরে ভারতকে 100 বছর পিছিয়ে দিয়েছে। মোদির শাসনের একটা সীমাকাল বা সময়কাল থাকবে, মোদির স্টাইলের শাসনের। সেটি, মোদি কিন্তু একজন ফ্যাসিস্ট। হাসিনা যেমন ফ্যাসিস্ট, পুতিন যেমন ফ্যাসিস্ট, মোদিও একজন ফ্যাসিস্ট। এখন এই যে ট্রাম্পের উপরে যে মজমাটা মোদি জমিয়েছিল, সেটি কিন্তু বেলুনের মতো মধ্য আকাশে
মানে হাওয়া বেরিয়ে গেল। ভারতে এখন এই কথা উঠেছে যে আমরা ট্রাম্পকে ডিল করতে পারলাম না। মোদি যা রাজনৈতিক ক্ষতি করেছে, কিন্তু বিশ্বে মোদি যে ক্ষতি করছে, প্রতিবেশীদের সাথে যে ক্ষতি করছে, তার আজকে করুণ পরিণতি। আজকে থেকে ভারত 50% শুল্কে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য দিতে হবে। রেডিমেড গার্মেন্টস, সেমিকন্ডাক্টর এবং আপনার ফার্মাসিউটিক্যাল মতো ইন্ডাস্ট্রি, এই ধাক্কা ভারত কিন্তু নিতে পারবে না। আপনাকে আমি বলি, সামাজিক ইন্ডিকেটরগুলোতে ভারত আমাদের থেকে পেছানো, এবং ভারত এই মজমাটা আপনাকে দেখায়, কিন্তু ভারতের গরিবরা অনেক গরিব। একটা উদাহরণ আপনাকে দিই, সেটা হলো, আপনি জানেন যে জুয়েলারি রত্ন এটা গুজরাটে হয়। গুজরাটে বিভিন্ন জেলায় শুধু গয়না ও জুয়েলারি শিল্পেই কাজ করেন 22 লক্ষ দক্ষ আধা দক্ষ শ্রমিক। এরা কিন্তু এখন বেকারত্বে পথে চলে যাচ্ছে। এমনিতেই ভারতের বেকারত্ব প্রচণ্ড, এবং এই সমস্যাটা তাদের বেকারত্বকে আরো তীব্রতর করবে। কারণ কিভাবে এই বেকারত্ব সমাধান করবে তাহলে? এবং মোদির অতি আত্মবিশ্বাস ভারতকে আজকে ইতিহাসে বলা হচ্ছে 71 সালে ইন্দিরা গান্ধী যেই পরিস্থিতিতে পড়েছিল, দেখুন সেটি তো একটি রাজনৈতিক পরিস্থিতি ছিল। মোদি এখন ট্রেড অ্যান্ড কমার্সের পরিস্থিতি তৈরি করলো উদীয়মান ভারতের সামনে, যার পৃথিবীতে বলা হচ্ছিল এই শতক ভারতীয় শতক হতে পারে, চাইনিজ শতক তো বটেই। সেই জায়গায় মোদি কিন্তু এখন একটা প্রতিবন্ধক। এবং আমি আপনাকে বলে যাচ্ছি, মোদিজ ডেজ আর নাম্বারড। আপনি রাজনীতিতে পরিবর্তন দেখতে পাবেন, আপনি গত সংসদ নির্বাচনে পরিবর্তন দেখতে পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন মোদি কি করে ফেল করছে। উগ্র ধর্মীয় মতবাদ ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে পিছলে ফেলে দিচ্ছে, ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছে। এখন ভারত হন্যে হয়ে খুঁজছে তার বন্ধু কেউ আছে কিনা, এবং খুবই সারপ্রাইজিং, চায়না, তার সাথে তার বন্ধুত্ব। এখন চাইনিজ হিস্ট্রিতে ভারতের সাথে যে বৈরিতা, সেটি ওভারকাম করে মোদিকে অনেক বছর লাগবে বন্ধুত্বটি তৈরি করতে। এখন এই যে সাময়িক আজকে থেকে যে পরিস্থিতি তৈরি হলো, আমার ধারণা আপনি অবাক হয়ে যাবেন, যেই ভারত আমাদের কলকাতা দিয়ে গার্মেন্ট এক্সপোর্ট করতে দেয় নাই, সে এখন অফার দিচ্ছে বাংলাদেশ হয়ে গার্মেন্টস এক্সপোর্ট করবে, যাতে 50% ট্যারিফ দিতে না হয়। ইতিহাস এইসবও আমাদেরকে শেখায়। আমাদের প্রাণের পণ্য বেনাপোল দিয়ে ওই পারে যেত, তাকে বলেছে চিটাগাং পোর্ট ইউজ করে মুম্বাই পোর্টে গিয়ে আবার বেনাপোলে এসে পেট্রাপোলে পণ্য বিক্রি করতে হবে। মানে এই যে অযৌক্তিক কথাগুলো ভারত আমাদের মতো প্রতিবেশীর উপরে চাপিয়েছে, প্রতিবাদ কিন্তু ভারতে হয়েছে। তারা বলেছে যে আমরা প্রতিবেশীর সাথে এই আচরণ কেন বলছি। এই যে 1 লক্ষের মতো পলাতক আওয়ামী লীগ ভারতে রয়েছে, আর ভারত কোত্থেকে গরিব কিছু মানুষ বাংলাভাষী হলেই তাকে বলে বাংলাদেশি ভাষা বলে নিয়ে আসে সীমান্তের কাছে। মানে ভারত এত ভালনারেবল এবং এত অমানবিক, এবং একটা ফ্যাসিস্ট রেজিমে একটা দেশ যে কত অধপতনের দিকে যেতে পারে আপনি দেখতে পাবেন। শোনেন, চাকচিক্য শেষ হতে একটু সময় লাগে, কিন্তু আমার ভারতের জন্য দুশ্চিন্তা হয়, কেননা তার স্টাইলের কারণে, তার এই যে আচরণের কারণে একটা প্রতিবেশীর সাথে তার কোনো সম্পর্ক নেই। অ্যান্ড আপনি ইউ আর নোন বাই দ্য নেইবার্স ইউ কিপ। নেইবাররা আপনাকে কি বলছে, আপনার ট্রেড পার্টনাররা আপনাকে কি বলছে, আপনার রাজনৈতিক সঙ্গীরা আপনাকে কি বলছে। কাজেই এটি আমার একটা নতুন ভারত দেখার অপেক্ষায়। কিন্তু দুঃখ হচ্ছে মোদির কারণে ভারত যে পিছিয়ে গেল, সেটি পূরণ করে আবার সমান কাতারে আসতে সময় লাগবে, যেটি বাংলাদেশেরও লেগেছে। এর মানে কিন্তু একটা আছে, সেটি হলো কোনো ফ্যাসিস্টই তার জাতির জন্য কল্যাণকর কোনো কিছু করতে পারে না, তাই তো? একদমই পারে না। তারা যেটা করে, তারা আপনার চমক দেখায়, এবং এই চমকে মানুষ কিছুদিন আপনার অভিভূত হয়ে থাকে। তারপরে যখন ফ্যাসিস্টের পতন হয়, তখন মানুষ রিয়ালাইজ করে যে এটা মরীচিকা ছিল। আর কি সর্বনাশটা করেছে। নিশ্চিতভাবেই তারা গণতান্ত্রিক শাসনকে নষ্ট করে দেয়, তারা রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করে দেয়, দেশ পরিচালনার যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়, সবচেয়ে বেশি নষ্ট করে আপনার ভবিষ্যৎ। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।